আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকে পর্বে আমরা অনুশীলনীর যে নমুনা এমসিকিউগুলো আছে ওগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, কোনটি মৃতজীবী খাদ্য শৃঙ্খল। এখন খাদ্য শৃঙ্খল হচ্ছে এরকম একটা ফ্লো চার্টের মতো একটা জিনিস, যেখানে কে কাকে খাচ্ছে এটার উপর ভিত্তি করে আমরা শক্তির প্রবাহটা বুঝতে পারতেছি। অর্থাৎ এই জায়গায় দেখো, ঘাস এটা হচ্ছে উৎপাদক, ঘাস নিজের খাবার নিজে তৈরি করতে পারে। ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে হরিণ, হরিণকে আবার খাদ্য হিসেবে গ্রহণ করতেছে বাঘ। এই জায়গাটায় আমরা একটা আন্তঃপ্রজাতিক যে সংগ্রাম এটা দেখতে পাচ্ছি। এরপরে দেখো জু প্লাঙ্কটন, জু মানে হচ্ছে প্রাণী, প্লাঙ্কটন মানে হচ্ছে ছোট্ট যে অণুজীবগুলা। এখন জু প্লাঙ্কটন বলতে আমরা পানিতে ভাসমান ছোট্ট অণুজীবগুলাকে বুঝতেছি, যেগুলাকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে মাছ, মাছকে আবার খাদ্য হিসেবে গ্রহণ করতেছে বক। এই জায়গাটায় আমরা পুকুরের যে খাদ্য শৃঙ্খল ওইটা দেখতে পাচ্ছি। এরপরে দেখো, এই যে মৃতজীব, এই যে নামের শুরুতে একটা মৃতজীব কথাটা বলে দেওয়া আছে, মৃতজীবী খাদ্য শৃঙ্খল মৃতজীব দিয়ে শুরু হবে। আমি চোখ বন্ধ করেই বুঝে ফেলতে পারতেছি এটা হচ্ছে উত্তর। তারপরের অপশনটা দেখো কি বলছে, সবুজ উদ্ভিদ যেটাকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে ছোট পাখিগুলা, এই পাখিকে আবার খাদ্য হিসেবে গ্রহণ করতেছে শিয়াল। আমরা জানি ওই যে হাঁস মুরগি এগুলোকে কিন্তু শিয়াল খাদ্য হিসেবে গ্রহণ করে ফেলে। তাহলে এই যে বাকি অপশনগুলা এটা আমরা খুবই সহজে বাদ দিতে পারতেছি, যেখানে মৃতজীবী খাদ্য শৃঙ্খলা আমাদের জানতে চাইছে, এটা মৃতজীব দিয়েই শুরু হবে। মৃতজীবকে ভাঙতে বা খাদ্য হিসেবে গ্রহণ বলতে মেইনলি বিয়োজক বলতে আমরা ব্যাকটেরিয়া বুঝি। এই যে ব্যাকটেরিয়াটা এটা কি করতেছে, যে কোনো মৃত জীবদেহকে পচায় ফেলতে বা ভাঙতে সাহায্য করতেছে, তাই না? তাহলে এই জায়গাটা হচ্ছে আমরা ব্যাকটেরিয়া বুঝতেছি, বিয়োজক বলতে ব্যাকটেরিয়া বুঝতেছি। এখন এই যে মৃত জীবটা বলে দেওয়া আছে, তাহলে মৃতজীবী খাদ্য শৃঙ্খল মৃতজীব দিয়ে শুরু। এরপরে কমেনসেলিজমের মাধ্যমে, এখন কমেনসেলিজম জিনিসটা কি, কমেনসেলিজম জিনিসটা আগে আমরা একটু বুঝি, এরপরে আমরা অপশনগুলো দেখব। এই জায়গাটায় আসো, দেখো তো কি বলছে, আন্তঃক্রিয়া সম্পর্ক। যে কোনো জায়গায় যদি তুমি অনেকজন মানুষ যদি একসাথে থাকে বা অনেকগুলো জীব যদি একসাথে থাকে, তাদের ভিতরে একটা সম্পর্ক গড়ে উঠবে, হয় সেটা ভালোবাসার সম্পর্ক বা পজিটিভ একটা সম্পর্ক, অথবা সেটা ঋণাত্মক বা মারামারির সম্পর্ক। তাহলে সম্পর্ক দুই ধরনের, একটা গেল আমার ধনাত্মক সম্পর্ক আর একটা ঋণাত্মক সম্পর্ক। এই যে সম্পর্কগুলা এটার উপর ভিত্তি করে আমরা জীব জগতেও যখন জীবগুলো একসাথে অবস্থান করতেছে ওই ক্ষেত্রেও আমরা এই সম্পর্কটা দেখতে পাই। তাহলে ধনাত্মক সম্পর্কের ভিতর দুই ধরনের সম্পর্ক আছে, একটা হচ্ছে মিউচুয়ালিজম আর একটা কমেনসেলিজম। মিউচুয়ালিজমের ক্ষেত্রে কি হয়, যে দুইটা জীব একসাথে অবস্থান করবে ওরা দুইজনেই উপকৃত হচ্ছে, যেমন রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এবং শিম উদ্ভিদ। এটা আমরা এখানে উদাহরণ হিসেবে বলতে পারি, কি কি, রাইজোবিয়াম এবং শিম উদ্ভিদ। রাইজোবিয়াম হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এই যে রাইজোবিয়ামটা এটা কি করে, নাইট্রোজেন সংবন্ধন করে। কোথায় করে, এই যে শিম গাছের যে শিকড়টা আছে না, এই যে দেখো শিকড়, শিকড়ে সে এরকম গুটি তৈরি করে, গুটি তৈরি করার মাধ্যমে নাইট্রোজেন সংবন্ধন করে রাখতেছে। উদ্ভিদের বৃদ্ধির জন্য নাইট্রোজেন প্রয়োজন। এখন ওই শিম গাছটার আলাদা করে তোমার নাইট্রোজেন খোঁজার কোনো দরকার নাই বা নাইট্রোজেন শোষণ করার কোনো দরকার পড়তেছে না, রাইজোবিয়াম ওকে না তোমার নাইট্রোজেন সাপ্লাই দিচ্ছে। আর শিম গাছ যখন খাদ্য তৈরি করবে তখন সে রাইজোবিয়ামকে কিছু পরিমাণ খাদ্য দিবে। তাহলে এখানে কি হইলো, আমরা দুইজনেরই উপকারের সম্পর্কটা দেখতে পাইলাম। এরকম উপকারের সম্পর্ক হইলে আমরা বলবো হচ্ছে মিউচুয়ালিজম। এরপরে আসো কমেনসেলিজম। কমেনসেলিজমের ক্ষেত্রে একজন উপকৃত হবে কিন্তু আরেকজন ক্ষতিগ্রস্ত হবে না। কিরকম সম্পর্ক দেখো তো, রোহিণী উদ্ভিদ আর বড় একটা আশ্রয়দাতা উদ্ভিদ। রোহিণী উদ্ভিদের ক্ষেত্রে ওর যে শিকড়টা এটা মাটির নিচে থাকে, ও মাটির নিচ থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান নেয়, সূর্যের আলো কাজে লাগে, ও কিন্তু খাদ্য তৈরি করতে পারবে। কিন্তু রোহিণী উদ্ভিদটা হচ্ছে একটা লতানো উদ্ভিদ, যার জন্য এটা মাটিতে এভাবে লতায় পড়ে থাকে, খাড়া হয়ে উপরে দাঁড়াতে পারে না, যার জন্য উপরে যাওয়ার জন্য বা সূর্যের আলোর কাছে যাওয়ার জন্য ওর কি করা লাগবে, বড় একটা উদ্ভিদকে অবলম্বন হিসেবে ধরে এভাবে প্যাঁচায় প্যাঁচায় উপরের দিকে যাওয়া লাগবে। সেক্ষেত্রে বড় উদ্ভিদটা ওর শুধু পেঁচায় অবলম্বন হিসেবে ধরার জন্য কাজ করতেছে, কিন্তু বড় উদ্ভিদ থেকে কিন্তু ও কোনো পুষ্টি উপাদান শুষে নিয়ে নিচ্ছে না বা বড় উদ্ভিদের কোনো খাদ্য সে নিয়ে নিচ্ছে না। যার জন্য আমরা দেখতে পেলাম যে রোহিণী উদ্ভিদ উপকৃত হইল, কারণ সে উপরে বেয়ে বেয়ে উঠে সূর্যের আলো কাছে যাইতে পারতেছে। কিন্তু এই বড় আশ্রয়দাতা উদ্ভিদটার কি আহামরি কোনো ক্ষতি হয়েছে? হয় নাই, কিন্তু শুধু ওকে শেল্টার হিসেবে একটু ধরলো। সেক্ষেত্রে একজন উপকৃত হইল আর একজন ক্ষতিগ্রস্ত হইল না, এরকম সম্পর্ককে আমরা বলবো কমেনসেলিজম। এখন এই জায়গাটায় দেখো, কমেনসেলিজমের মাধ্যমে কি কি হয় এই জায়গাটা আমরা দেখি।
আশ্রয়দাতার কোনোরূপ ক্ষতি হয় না। হ্যাঁ, আশ্রয় দিচ্ছিল কে? বড় গাছটা। বড় গাছটার কি আহামরি কোনো ক্ষতি হচ্ছিল না? তো তাহলে আশ্রয়দাতার কোনোরূপ ক্ষতি হয় না। আশ্রয়দাতা এবং আশ্রয় গ্রহণকারী উদ্ভিদ উভয়ই উপকৃত হয় না। ওই যে আশ্রয়দাতা সে উপকৃত হচ্ছিল না, মানে সে নিউট্রাল ছিল, তার কিছুই হচ্ছিল না। তাহলে উভয়ই উপকৃত হয়, এটা আমরা মিউচুয়ালিজমের ক্ষেত্রে দেখব। মিউচুয়ালিজম। তাহলে কমেন্সালিজমের ক্ষেত্রে এটা বাদ। তাহলে এই অপশনটা আমি বাদ দিতে পারি। শুধু আশ্রয় গ্রহণকারী উদ্ভিদ উপকৃত হবে। ইয়েস, শুধু আশ্রয় যে পাচ্ছে সে উপকৃত হচ্ছে। তাহলে 1 আর 3 নাম্বারটা আমাদের সঠিক। অপশন গেল খ। এরপরে আসো, একটা উদ্দীপক হিসেবে খাদ্য শৃঙ্খল দেওয়া আছে কতগুলা। এই খাদ্য শৃঙ্খলটা দেখে আমাদের কি বের করা লাগবে? কয়টি খাদ্য শৃঙ্খল রয়েছে চলো বের করি। সবার প্রথমে সবুজ উদ্ভিদ, সে সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে। এই সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে ঘাসফড়িং, ঘাসফড়িংকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে ছোট পাখি, ছোট পাখিকে খাদ্য হিসেবে গ্রহণ করবে সাপ, সাপকে ঈগল। এটা একটা খাদ্য শৃঙ্খল পাইলাম, তাই না? এই যে এরকম করে এই দিক থেকে গেল, এটা হচ্ছে আমার একটা খাদ্য শৃঙ্খল। এরপরে আরেকটা খাদ্য শৃঙ্খল খুঁজো তো, কোথায় হচ্ছে? সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে ছোট পাখি, ছোট পাখিকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ঈগল। এটা গেল আমার 2 নম্বর খাদ্য শৃঙ্খল, পাইলাম। এরপরে দেখো তো, সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে ছোট পাখি, এটাও একটা খাদ্য শৃঙ্খল। এরকম ছোট যে খাদ্য শৃঙ্খলগুলা মনে রাখতে পারো যে এই ছোট খাদ্য শৃঙ্খলগুলোতে তোমার শক্তি বেশি সঞ্চিত থাকে। দেখো, সূর্য শক্তি সবুজ উদ্ভিদ সঞ্চয় করে রাখলো, সাথে সাথে ছোট পাখি সবুজ উদ্ভিদকে খেয়ে ফেললো, তখন ও সূর্য শক্তিটা বেশি পরিমাণ পাইলো। তাহলে এইখানে একটা খাদ্য শৃঙ্খল আর এইখানে আরেকটা খাদ্য শৃঙ্খল, মোট 4টা খাদ্য শৃঙ্খল আমরা এখানে পাইলাম। এখন এই জায়গাটায় বড় যে খাদ্য শৃঙ্খলটা দেখো, সবুজ উদ্ভিদ ঘাসফড়িং, ঘাসফড়িং ছোট পাখি ঈগল, এই যে বড় খাদ্য শৃঙ্খলটা, এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে তোমার শক্তির যে প্রবাহটা ঈগল পাখি পর্যন্ত আস্তে আস্তে অনেক কমে যাবে। ঈগল পাখি সবচেয়ে কম শক্তি পাবে, সূর্য শক্তিটা সবচেয়ে কম পাচ্ছে হচ্ছে ঈগল পাখি। তাহলে আমরা এই জায়গায় ফ্লো চার্টে খাদ্য শৃঙ্খল কয়টা দেখলাম? 4টা খাদ্য শৃঙ্খল এখানে আছে। এরপরে চলো, উদ্দীপকের দ্বিতীয় স্তরের খাদক কোনটা? দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, এগুলো আমরা কিভাবে বুঝবো? এগুলো বুঝবো এই যে তোমার কাকে কে খাচ্ছে এটার উপর ভিত্তি করে। সবার প্রথমে এটা যেটা আছে, এটা হচ্ছে আমাদের উৎপাদক। উৎপাদককে যে খাদ্য হিসেবে খাবে তাকে আমরা বলবো প্রথম স্তরের খাদক। তাহলে দেখো তো, ঘাসফড়িং কাকে খাচ্ছে? ঘাস খাচ্ছে বা সবুজ পাতা খাচ্ছে, তাহলে ও হচ্ছে তোমার প্রথম স্তরের খাদক। তারপরে দেখো, সবুজ উদ্ভিদকে খাচ্ছে কে? ছোট পাখি। এই যে দেখো ছোট পাখি, ছোট পাখি দুইজনই হইলো তোমার প্রথম স্তরের খাদক, কারণ ওরা উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে। যারাই উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করবে তারা প্রথম স্তরের খাদক। এই যে সবুজ উদ্ভিদটাকে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে কে? ছোট মাছ, ও হচ্ছে প্রথম স্তরের খাদক। এবার প্রথম স্তরের খাদককে যে খাদ্য হিসেবে গ্রহণ করবে সে হবে দ্বিতীয় স্তরের খাদক। ছোট পাখিকে কে খাইলো? সাপ খাইলো, সাপ হবে দ্বিতীয় স্তরের খাদক। সাপকে কে খাইলো? ঈগল খাইলো, ঈগল হইলো তৃতীয় স্তরের খাদক। এভাবে যাবে। তাহলে উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে যারা, তারা প্রথম স্তরের খাদক। কে কে গ্রহণ করলো দেখি তো? ছোট মাছ, ছোট মাছ প্রথম স্তরের খাদক। তারপরে ঘাসফড়িং, ঘাসফড়িং প্রথম স্তরের খাদক। এরপরে কি আছে? খরগোশ আমাদের এই ফ্লো চার্টটাতে নাই, কিন্তু খরগোশকে আমরা প্রথম স্তরে খাদক বলবো। কি জন্য বলো তো? খরগোশ কি খায়? খরগোশ তো ওই যে শাক পাতা খায়, তাই না? সেক্ষেত্রে ও যেহেতু উৎপাদককে খাচ্ছে, ও হবে প্রথম স্তরের খাদক। এবং এই যে দ্বিতীয় স্তরের খাদক কোনটা? সাপ। দেখো, এই যে সাপ দ্বিতীয় স্তরের খাদক। আশা করি বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে।